2025-এ কার কিরকম যাবে একটু যদি আপনি বলেন। 2025 অ্যাড করুন, আপনি যে নাম্বারটা পাবেন 9 মার্কসের নাম্বার। 9 থেকে আসছে অ্যাকশন। বিভিন্ন দিকে যে আমরা একটা রেভলিউশন দেখতে পাচ্ছি, একটা আন্দোলন বিদ্রোহ দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটু থাকবে। নিউমারোলজি আসলে কি এবং আমাদের লাইফের ক্ষেত্রে এত বেশি ইম্পর্টেন্ট কেন একে দেওয়া হচ্ছে? নিউমারোলজিতে প্রতিটি লেটারকে, ইংলিশ অ্যালফাবেটকে এক একটি নাম্বার দেওয়া হয়েছে এবং তার ক্যালকুলেটিং সিস্টেম আছে। ডেট অফ বার্থের নাম্বার আর নেম নাম্বার যতটা অ্যালাইনড হবে, যতটা কম্প্যাটেবল হবে, হিউম্যান বিংয়ের লাইফে চ্যালেঞ্জেসগুলোকে হ্যান্ডেল করতে সুবিধা হবে। যখন নাম্বার অ্যালাইনমেন্ট হবে তার মানে এই না যে চ্যালেঞ্জেস থাকবে না। যখন নেম নাম্বার আর ডেট অফ বার্থের নাম্বার কম্প্যাটেবল থাকে তখন আমাদের এই চ্যালেঞ্জ ওভারকাম করার যে কনফিডেন্স লেভেল সেটা বেড়ে যায়। পুষ্পা দ্য রাইজ এই মুভিটি রিলিজ করেছিল 2021। এই মুভিকে যদি আমরা, এই নামকে যদি আমরা নাম্বারে কনভার্ট করি তাহলে আমি 56 নাম্বার পাচ্ছি এবং এই 56 নাম্বারের সাথে ফরচুন, গুড লাক এগুলো সব জড়িয়ে আছে। আল্লু অর্জুন কিন্তু সেই জায়গাটায় পৌঁছেছিলেন যখন এই পুষ্পা দ্য রাইজ মুভিটি রিলিজ করে। সেম টাইম যখন পুষ্পা 2 দ্য রুল মুভিটা রিলিজ করার পর হয়তো আপনারা বলবেন যে বক্স অফিসে হয়তো অনেক হিট, আরো অনেক আর্নিং হয়েছে, কিন্তু কিছু মিসআপও হয়েছে এটার সাথে। স্ট্যাম্পিডের যে ঘটনাটা ঘটলো এবং তারপর যে আনপ্লেজেন্ট সিচুয়েশনসগুলোর মধ্যে দিয়ে ওনাকে যেতে হচ্ছে, কোথাও না কোথাও আমি দেখছিলাম যে নামের কি কোনো প্রভাব আছে। তো আমি সেটা দেখলাম পুষ্পা 2 দ্য রুল, এই নাম থেকে যে নাম্বারটা আসছে 63 নাম্বারটার সঙ্গে সাফারিং জড়িয়ে আছে। হয়তো মানিটারি গেইন হয়েছে কিন্তু অকারণে আমরা একটা প্রাণ হারিয়ে ফেলেছি। তো নাম কিন্তু ভীষণ রকমভাবে প্রভাব কিন্তু ফেলে। ওয়েলকাম টু বিয়ন্ড পডকাস্ট। আমি স্মিতা চলে এসেছি এক নতুন গেস্টকে নিয়ে। আমাদের আজকে বিয়ন্ড পডকাস্টের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর পিহালি রয় গুপ্তা, যিনি একজন নিউমারোলজি স্পেশালিস্ট। নাম্বার আমাদের জীবনে কিন্তু ম্যাজিক্যালি কাজ করে। যেমন আজকালকার নিউ ট্রেন্ড হয়েছে, সেলিব্রিটির ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তারা নামের স্পেলিংটাকে চেঞ্জ করছে। আমাদের যদি সুদূর অতীতের দিকে নজর রাখি তাহলে সেই সময়কার যারা লেজেন্ডারি ছিল লাইক সত্যজিৎ রায়, তারাও কিন্তু এই জিনিসটা নিয়ে তাদের মধ্যে অনেক ভাবমূর্তি ছিল। যেমন ডক্টর ম্যাট্রিক্সের বই পড়ে সত্যজিৎ রায় ভীষণভাবে প্রভাবিত হয়েছিলেন, যার জন্য তার ফেলুদা সিরিজ যে গোটা ছবিটা তিনি করেছিলেন তার মধ্যে ফেলুদা তোপসেকে এই ভাবমূর্তি নিয়ে যে বোঝাচ্ছেন যে নাম্বার আমাদের লাইফে কিভাবে সব কিছু পরিবর্তন করতে পারে, এটা একটা দারুণ বিষয়। এবং এই বিষয়টা নিয়েই কিন্তু আজকে আমরা আমাদের আলোচনার টপিকটাকে এগিয়ে নিয়ে যাব। ভেরি ওয়েলকাম ম্যাম, আপনি আজকে একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত আমাদের সাথে শেয়ার করতে এসেছেন। আমি জানি আপনি ভীষণ ব্যস্ত থাকেন। আই এম অলসো থ্যাঙ্কফুল টু ইউ ফর কলিং মি। আজকে আমাকে ডেকেছেন আপনাদের এই পডকাস্টে একজন গেস্ট হিসেবে, তো ভীষণ ভালো লাগছে। প্রথমেই বলি আজকে এসে নিউমারোলজি আসলে কি এবং আমাদের লাইফের ক্ষেত্রে এত বেশি ইম্পর্টেন্ট কেন একে দেওয়া হচ্ছে? নিউমারোলজি এই টার্মটাকে যদি আমরা ডিকোড করি, নিউমারোলজি, নিউমারো হচ্ছে নাম্বারের অ্যাব্রিভিয়েশন, তার মানে বোঝা যাচ্ছে এখানে নাম্বারের একটা বিষয় আছে, আর লজি মানে হলো স্টাডি। তাহলে আমরা এই ডিকোড করে যেটা পাচ্ছি, নিউমারোলজি অ্যাকচুয়ালি স্টাডি অফ নাম্বারস। স্টাডি অফ নাম্বারস, যেখানে নাম্বারকে নিয়ে স্টাডি হচ্ছে এবং সেই নাম্বারের প্রভাব একজন মানুষের জীবনে কিভাবে আসছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। এবারে নেক্সট কোয়েশ্চেনটা যেটা আসতে পারে যে নাম্বারটা আসছে কোথা থেকে মানুষের জীবনে। তো নিউমারোলজির দুটো পিলার আছে। প্রথম পিলার হচ্ছে ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থ থেকে প্রথম সেট অফ নাম্বারস চলে আসছে, যেটাকে আমরা ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার বলি, কেউ কেউ রুট নাম্বার বলছি, লাইফ পাথ নাম্বার বলছি। তো এই দুটো নাম্বার যেটা ডেট অফ বার্থ থেকে আসছে, তার প্রভাব আমাদের সারা জীবন আমাদেরকে প্রভাবিত করছে। এটা একটা পিলার। এবং আরেকটি পিলার হচ্ছে নাম, যেটা আপনি বললেন যে বিভিন্ন সেলিব্রিটিরা তাদের নেমের স্পেলিং চেঞ্জ করছে। তো যখন স্পেলিং চেঞ্জ করছে তখন নাম্বার চেঞ্জ হচ্ছে। তো এটা কিভাবে হচ্ছে, এটা অনেক দর্শক বন্ধুরা হয়তো এটা বুঝতে পারছেন না। নিউমারোলজিতে প্রতিটি লেটারকে, ইংলিশ অ্যালফাবেটকে এক একটি নাম্বার দেওয়া হয়েছে এবং তার ক্যালকুলেটিং সিস্টেম আছে। তো দুটি প্রচলিত ক্যালকুলেটিং সিস্টেম আছে। একটিকে পাইথাগোরিয়ান সিস্টেম বলে, যিনি পিথাগোরাস সিস্টেমটি এনেছিলেন, যাকে মডার্ন নিউমারোলজিস্ট বলা হয়, ফাদার অফ নিউমারোলজি বলা হয়। আর তার থেকে পুরাতন যে সিস্টেমটি সেটি হচ্ছে গিয়ে চ্যালডিয়ান সিস্টেম।
এই দুটো সিস্টেমে নাম্বারের বিভিন্ন রকম লেটার্সকে বিভিন্ন নাম্বার দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী ক্যালকুলেশন করে আমাদের নাম থেকে নাম্বার আসছে। তার কারণ হচ্ছে ডেট অফ বার্থ থেকে যে নাম্বারসটা আমরা পাচ্ছি এবং নেম থেকে যে নাম্বারসটা পাচ্ছি, অ্যাজ পার নিউমারোলজি বা অ্যাজ পার দ্য ল অফ নিউমারোলজি, ডেট অফ বার্থের নাম্বার আর নেম নাম্বার যতটা অ্যালাইন্ড হবে, যতটা কম্প্যাটেবল হবে, হিউম্যান বিংয়ের লাইফে চ্যালেঞ্জেসগুলোকে হ্যান্ডেল করতে সুবিধা হবে। এইখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যখন নাম্বার অ্যালাইনমেন্ট হবে তার মানে এই না যে চ্যালেঞ্জেস থাকবে না। সাকসেস ডিপেন্ড করে আমি কত সুন্দরভাবে ইন্টেলিজেন্টলি সেই চ্যালেঞ্জটাকে ওভারকাম করে এগিয়ে যাচ্ছি। যখন নেম নাম্বার আর ডেট অফ বার্থের নাম্বার কম্প্যাটেবল থাকে তখন আমাদের এই চ্যালেঞ্জ ওভারকাম করার যে কনফিডেন্স লেভেল সেটা বেড়ে যায়, অ্যাসিস্ট্যান্স বাইরে থেকে বেড়ে যায় যারা আমাদেরকে হেল্প করে এই চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করতে, এবং সেই কারণেই আমরা বেশি মাত্রায় সাকসেসের কাছাকাছি চলে যাই। বাট যে কোনো কারোর ক্ষেত্রেই কিন্তু এটা অ্যাপ্লিকেবল। হ্যাঁ, দেখুন এখানে আমি একটু পার্সোনালি তাহলে আমার কথাটাই বলি। এই যে আমার নাম হচ্ছে পিয়ালি, তো কিন্তু আমি নিউমারোলজিক্যালি পিহালি রয় গুপ্তা ইউজ করছি, মানে আমার মেডেন নেম এবং আফটার ম্যারেজ আমার যে সারনেম সেটা দুটো মিলিয়ে রয় গুপ্তা, এবং পিয়ালিকে আমি পিহালি স্পেল করি। এখানে আমি কিছু লেটার্স এখানে আমি অ্যাডিশন করেছি। তো বিগত 10 বছরেরও বেশি সময় ধরে আমি এই নামটি ক্যারি করছি, কিন্তু অরিজিনাল নেম হচ্ছে পিয়ালি। তো এখানে প্রথমেই একটা কোয়েশ্চেন সাধারণ মানুষের মনে থাকে যে নিউমারোলজিতে যেহেতু এই নেম কারেকশনের ব্যাপার থাকে, স্পেলিং চেঞ্জের ব্যাপার থাকে, তাহলে হয়তো লিগাল একটা প্রবলেম হবে, কারণ হঠাৎ করে তো লিগাল চেঞ্জ করা সম্ভব না। কিন্তু এই কনফিউশনটা প্রথমেই ক্লিয়ার করে দিতে চাই দর্শকদের যে যদি নিউমারোলজিক্যালি কেউ নেম কারেকশন করেন তাহলে কোনো রকম লিগাল চেঞ্জ কিন্তু করার দরকার নেই। উইদাউট লিগাল চেঞ্জ কিন্তু আমরা এই নেমকে যদি বিভিন্নভাবে ইউজ করি, তার বিভিন্ন পদ্ধতি আছে, তাহলে আমরা কিন্তু সেখান থেকে রেজাল্ট পাই। এবার এই যে ক্যারিয়ারের কথাটা আপনি বললেন, যখনই নেম কারেকশন হচ্ছে তখনই নেমের মধ্যে কিছু নতুন লেটার্স আসছে অথবা লেটার কিছু আমরা বাদ দিচ্ছি নাম থেকে, এবং সঙ্গে সঙ্গে কি হচ্ছে, এনার্জি লেভেলের চেঞ্জেস হচ্ছে। নিউমারোলজিতে আছে নটি নাম্বারস 1 to 9, সমস্ত ডাবল ডিজিট নাম্বারকে এখানে আমরা সিঙ্গেল ডিজিটে নিয়ে আসছি। এবং এই যে এনার্জির ব্যাপারটা আসছে, পাওয়ারের ব্যাপারটা আসছে, এটা কোথা থেকে আসছে? প্রতিটি নাম্বারকে নিউমারোলজিতে এক একটি প্ল্যানেটের সঙ্গে লিঙ্ক আপ করা হয়েছে এবং সেই প্ল্যানেটের যে ক্যারেক্টারিস্টিক্স, তার যে এনার্জি, সেটা কিন্তু সেই নাম্বার ক্যারি করছে। ফর এক্সাম্পল 1 ক্যারি করছে সানের এনার্জি, 2 ক্যারি করছে মুনের এনার্জি, 3 ক্যারি করছে জুপিটারের এনার্জি, 4 ক্যারি করছে রাহুর এনার্জি, 5 বুধের এনার্জি বা মার্কিউরির এনার্জি, 6 ভিনাসের এনার্জি ক্যারি করছে, 7 কেতুর এনার্জি বা নেপচুনের এনার্জি ক্যারি করছে, 8 স্যাটার্নের এনার্জি ক্যারি করছে, 9 মার্সের এনার্জি ক্যারি করছে। এই 1 to 9 নাম্বারসের সমস্ত যে প্রভাব সেটা কারোর ডেট অফ বার্থের মধ্যে আসছে, কারোর নামের মধ্যেখানে আসছে, এবং এই প্রভাবের কারণে যদি, যেটা আমি বললাম যে মেন যে বেসিক ল, যে আমার ডেট অফ বার্থের নাম্বার আর নেম নাম্বার যত কম্প্যাটেবল হবে তত বেশি আমি লাইফের চ্যালেঞ্জেসগুলো ওভারকাম করতে আমার সুবিধা হবে। তো এই নেম নাম্বারে যখন দেখা যায় যে কম্প্যাটেবিলিটির অভাব হচ্ছে, তখন আমাদের লাইফের চ্যালেঞ্জেসগুলো ওভারকাম করতে অসুবিধা হতে পারে, অথবা আমি হয়তো সঠিক সুযোগ পাচ্ছি না। হয়তো সেই অপরচুনিটিটা যদি পেতাম তাহলে নিজের ট্যালেন্টকে আরও ভালো করে শোকেস করতে পারতাম। অনেক ক্ষেত্রেই সেই অপরচুনিটি আমরা পাই না, যে কারণে আপনারা দেখেন অনেক সেলিব্রিটিরা নেমের কারেকশন করেন। তার মানে এই না যে তাদের ট্যালেন্টের অভাব, তাদের ট্যালেন্ট রয়েছে, কিন্তু সেটা খুব সুন্দরভাবে হয়তো শোকেস করতে প্রবলেম হচ্ছে, বিকজ অপরচুনিটি হয়তো আসছে না। কিন্তু যখন তারা এই নেমের মধ্যে চেঞ্জেস আনছেন, মানে নাম্বারের চেঞ্জেস হয়ে যাচ্ছে, তখন যে পজিটিভ এনার্জি একটা আপসার্জ হচ্ছে, সেটা কিন্তু তাকে সঠিক সিচুয়েশনে বা সঠিক পরিবেশে নিয়ে যাচ্ছে, সঠিক মানুষজন তার কাছে চলে আসছে। আমি যেটা বিলিভ করি আর কি, যে লাইক অ্যাট্রাক্টস লাইক। যদি আমার কাছে পজিটিভ এনার্জি থাকে, আমি পজিটিভ মানুষজনকে নিজের কাছে কী করবো, অ্যাট্রাক্ট করব। নেগেটিভ এনার্জিস থাকলে আমি কিন্তু নেগেটিভ সিচুয়েশনই অ্যাট্রাক্ট করব। তো এটাই মেন কারণ যে যখন আমরা নেমের কারেকশন করি তখন এই পজিটিভ এনার্জির যে আপসার্জ হয় আমাদের মধ্যে, সেটাই কিন্তু আমাদের ক্যারিয়ারকে বলুন বা ওভারঅল লাইফকে বলুন, এটা বেটারমেন্টের দিকে নিয়ে যায়। এটাই হচ্ছে মেন রিজন যে কেন সবাই করেন, ইনক্লুডিং আমিও করেছি এবং সেখান থেকে রেজাল্ট পেয়েছি প্রথমে, তারপরেই প্রফেশনাল নিউমারোলজিস্ট হয়েছি। নিউমারোলজিতে যে কোর নাম্বারগুলো আছে, যে নাম্বারগুলো ম্যাজিক্যালি কাজ করে, মানে আমরা কিভাবে এই নাম্বারের সাথে ইনফ্লুয়েন্স হয়ে যাই? নিউমারোলজিতে আছে দুটো পিলার,
একটা ডেট অফ বার্থ, একটা নেম। ডেট অফ বার্থ থেকে দুটো কোড নাম্বার আসছে। ধরুন কারোর ডেট অফ বার্থ, আমি ধরে নিচ্ছি সাপোজ কারোর ডেট অফ বার্থ 2nd জানুয়ারি 2005, এখান থেকে দুটো কোড নাম্বার আসবে, যেটার প্রথমটাকে আমরা বলবো রুট নাম্বার, সেকেন্ড যে ডেতে সে পৃথিবীতে এলো, এই 2 হয়ে গেল তার রুট নাম্বার। রুট নাম্বারটা কি? রুট নাম্বার হচ্ছে ডে নাম্বার, যেদিন পৃথিবীতে আমি আসছি। যে সেকেন্ডে এসছে তার 2 রুট নাম্বার। কিন্তু ধরুন কেউ 21st এসছে অফ এনি মান্থ, হ্যাঁ, তাহলে তার রুট নাম্বার যেহেতু সিঙ্গেল ডিজিটে নিয়ে চলে আসবো, 2 + 1 3 হয়ে যাবে তার রুট নাম্বার। আচ্ছা, তাতে এক একজন এক এক ডেটে আসছেন পৃথিবীতে, তাহলে সেটা হয়ে গেল এই 2nd জানুয়ারি 2005 যদি এক্সাম্পল নিই, তাহলে 2 হয়ে গেল রুট নাম্বার। এবার 2nd জানুয়ারি 2005 এখানে যতগুলো নাম্বারস আমি পাচ্ছি 212005, তাহলে এই সমস্ত নাম্বারসগুলোকে অ্যাড করলে যে নাম্বারটা আসবে তাকে লাইফ পাথ নাম্বার বলে। লাইফ পাথ মানে? লাইফ পাথ নাম্বার হচ্ছে টোটাল অফ ডেট অফ বার্থ, 2 + 1 + 2005, তাহলে 2 + 1 3, 2005 থেকে 7 এসে গেল, তাহলে 7 + 3 হয়ে গেল 10, 10কে আবার সিঙ্গেল ডিজিটে নিয়ে আসলাম, তাহলে 1 হলো। 2nd জানুয়ারি 2005 যদি কারোর ডেট অফ বার্থ হয়, তাহলে তার রুট নাম্বার হয়ে গেল 2 আর তার লাইফ পাথ নাম্বার হয়ে গেল 1। 2 + 1 + 2005 যদি করি 7 আসছে, টোটাল করলে 10, সেখান থেকে 1 এসে যাচ্ছে। তো এই যে দুটো নাম্বার, যেটা রুট নাম্বার, লাইফ পাথ নাম্বার, এর অনেক নাম আছে। কেউ রুট নাম্বারকে ড্রাইভার নাম্বার বলছেন, লাইফ পাথ নাম্বারকে কেউ কন্ডাক্টর নাম্বার। এই ড্রাইভার নাম্বার আর কন্ডাক্টর নাম্বার, এই দুটো বিষয় যদি একটু আমাদের বলেন। ড্রাইভার নাম্বার আমাদের লাইফের অনেকটা জায়গাকে প্রভাবিত করে। যেরকম ধরুন আপনি আপনার লাকি নাম্বারস জানতে চাইছেন কি, এটা তো স্বভাবতই নিউমারোলজি যেহেতু নাম্বার নিয়ে ডিল করে, সবাই এটা জানতে চান যে কার লাকি নাম্বার কি। তো এই লাকি নাম্বারের যে ক্যালকুলেশনটা হবে সেটাই ড্রাইভার এবং কন্ডাক্টর নাম্বারের বেসিসে হবে। তাহলে কারুর যদি 2nd জানুয়ারি কারুর যদি ডেট অফ বার্থ হয়, তাহলে তার লাকি নাম্বার 2 এর কম্প্যাটেবল যে নাম্বারসগুলো থাকবে তারা তার লাকি নাম্বার হবে। এই রুট নাম্বার অনুযায়ী তার লাকি কালারকে আমরা চুজ করতে পারবো। এই রুট নাম্বার অনুযায়ী তার সঙ্গে কোন কোন নাম্বারের মানুষজন কম্প্যাটেবল বা ফ্রেন্ডলি সেটা জানতে পারবো, কে তার এনিমি নাম্বারে আছে সেটা জানতে পারবো, তার লাকি কালার জানতে পারবো, তার প্রফেশন জানতে পারবো, এভরিথিং আমি এই 2 রুট নাম্বার থেকে জানতে পারবো। আবার লাইফ পাথ নাম্বারটাও ইম্পর্টেন্ট কেন? কারণ ধরুন 2nd যদি কারোর রুট নাম্বার হয়, তাহলে ধরে নিচ্ছি যে তার যে ক্যারিয়ার অপশনের দিকে সে যাবে, সেখানে সে ধরুন ক্রিয়েটিভ ফিল্ডে ভালো কাজ করতে পারবে, সে টিচার হিসেবে ভালো কাজ করতে পারবে। কিন্তু এখানে সে কত ভালো কাজ করবে বা কতটা উন্নতির দিকে যাবে সেটা কিন্তু তার লাইফ পাথ নাম্বারের উপর ডিপেন্ডেন্ট থাকে। এই রুট নাম্বার আর লাইফ পাথ নাম্বার একে অন্যের সঙ্গে যতটা কম্প্যাটেবল থাকে, ততটা তার লাইফে সাকসেস কিন্তু পরিমাণ সেটা বাড়তে থাকে। এই দুটোর কম্প্যাটেবিলিটিটা খুব দরকার। রুট নাম্বার, লাইফ পাথ নাম্বার, ধরুন এখান থেকে আমরা থিওরিটিক্যালি বুঝে যাচ্ছি যে এই ব্যাপারগুলো তার হতে পারে। আচ্ছা, কিন্তু এখানে যেটা এই 5 কোন নাম্বারসে আমরা যে বিষয়টায় ছিলাম, তো এই দুটো গেল হচ্ছে ডেট অফ বার্থের বেসিসে দুটো কোড নাম্বার। বাকি 3টে কোড নাম্বার কিন্তু নেম থেকে আসছে। আচ্ছা, পুরো নেমের ক্যালকুলেশন করে যে নাম্বারটা পাচ্ছি তাকে বলা হচ্ছে এক্সপ্রেশন নাম্বার বা নেম নাম্বার। এবং এই নেমের মধ্যে যে সমস্ত ভাওয়েলসগুলো আছে তাদেরকে যখন অ্যাড করছি তাকে আমরা বলছি সোল নাম্বার। সোল নাম্বার অনুযায়ী একজন মানুষ মোটিভেটেড হয় কোনো পার্টিকুলার জিনিস একটা করার জন্য। এটা সোল নাম্বারের ভূমিকা। সেটা কি করে বুঝবো? ধরুন আমার নাম, সেটা ক্যালকুলেশনস করতে হবে। স্মিতা আমার নাম। এখান থেকে অ্যাকচুয়ালি এটা একটা লং ক্যালকুলেশনস এর বিষয়, শুধু স্মিতা নিলে হবে না, পুরো স্মিতা তার সঙ্গে যে সারনেম থাকবে সেটাও নিতে হবে। ও আচ্ছা, পুরোটা নিয়ে সেখান থেকে যে ভাওয়েলস গুলো আমি পাবো, সেই ভাওয়েলস গুলো থেকে যে নাম্বার আসবে টোটাল, সেই টোটাল নাম্বার থেকে সোল নাম্বার পাবো। আবার একইভাবে আপনার নামের মধ্যে যে কনসোনেন্টসগুলো আছে, সেই কনসোনেন্টসের যখন আবার আমি নাম ক্যালকুলেশন করব, সেখান থেকে পাবো আমি পার্সোনালিটি নাম্বার। পার্সোনালিটি নাম্বার হচ্ছে আমার আউটার ওয়ার্ল্ড, আর সোল নাম্বার হচ্ছে আমার ইনার ওয়ার্ল্ড। আউটার ওয়ার্ল্ডটা কি? আউটার ওয়ার্ল্ড হচ্ছে বাইরের লোকজন কিভাবে আমাকে নিচ্ছে,
সেটা হচ্ছে আমার আউটার ওয়ার্ল্ড। আমি ধরুন এই যে যারা সেলিব্রিটিরা নেম চেঞ্জ করছেন, নেমের কারেকশন করছেন, তো তাদের তো একটা ফ্যান ফলোয়ার্সের ব্যাপার থাকে। এই যে ফ্যান ফলোয়ার্স, এটা হচ্ছে তাদের আউটার ওয়ার্ল্ড। কিন্তু ভেতর থেকে ধরুন কেউ একজন রোমান্টিক হিরো হিসেবে তিনি ভীষণ সাকসেসফুল, আবার কেউ অ্যাকশন হিরো হিসেবে সাকসেসফুল, এটা হচ্ছে তার ইনার ওয়ার্ল্ড। সে অ্যাক্টিং ব্যাপারটাতেই আছেন, কিন্তু পার্টিকুলার কোন দিকটা ওনার ভালো লাগে করতে, এটা হচ্ছে তার ইনার ওয়ার্ল্ড। অন্য কেউ কোনো প্রফেশন হলে সে কি সেক্ষেত্রে দেখুন টিচার, আমি টিচিং প্রফেশনটাকে নিই, বিকজ আমি আমার ক্যারিয়ার শুরু করেছিলাম অ্যাজ আ টিচার হিসেবে। তো আমার নাম্বারসের মধ্যে সেই টিচিং ব্যাপারটা ভীষণ রকমভাবে ছিল এবং আজও আছে। তো অ্যাজ আ টিচার হিসেবে সেটা হচ্ছে আমার আউটার ওয়ার্ল্ড ধরে নিন। কিন্তু ইনার ওয়ার্ল্ডে আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে আমার অন্যদেরকে ইন্সপায়ার করতে ভালো লাগে, মোটিভেট করতে ভালো লাগে, আমার তাদেরকে অন্যভাবে লাইফ কোচিং দিতে ভালো লাগে। মানে শুধুমাত্র ধরাবাঁধা সাবজেক্টটা নিয়ে থাকতে ভালো লাগে না। এই যে আমার কেন মোটিভেট করতে ভালো লাগে, এটা হচ্ছে আমার ইনার ওয়ার্ল্ড, এটা হচ্ছে আমার প্যাশন। আর টিচিংটা হচ্ছে আমার প্রফেশন। তো প্রফেশন আর প্যাশন যখন একসাথে মিলে যাবে তখন আমি কাজটা খুব এনজয় করব। কিন্তু আমার প্যাশন হচ্ছে যে আমি ইন্সপায়ার করতে ভালোবাসি, প্রফেশন টিচিং। এবার সেটা যদি আমি একটা ইনস্টিটিউশনের মধ্যে টিচিংটা করি তাহলে কি হবে, একটা ধরাবাঁধা গণ্ডির মধ্যে পড়ে যাচ্ছি, তখন ভালো লাগছে না, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। মানে আমি ক্যারিয়ার স্টার্ট করেছিলাম অ্যাজ অ্যান ইংলিশ টিচার, আচ্ছা, স্কুলে পড়াতাম, কিন্তু ওই আমার প্যাশন তো ইন্সপায়ার করা, মোটিভেট করা। কিন্তু 40 মিনিটসের একটা ক্লাসের মধ্যে আর একটা সাবজেক্ট মানে একটা সিলেবাসকে শেষ করার ওই তাড়াহুড়োতে কোথাও যেন ওই প্যাশনটা হারিয়ে যাচ্ছিল। তো তখন আমি চাকরিটা ছেড়ে দিই। তখন আমার মনে হলো চাকরিটা আমার জন্য না, কিন্তু টিচিং ব্যাপারটা তো আমার আউটার ওয়ার্ল্ড। তো আমি কি করলাম, চাকরি ছেড়ে দেওয়ার পরে তখন ডিসাইড করলাম আমি নিজেই একটা গ্রুমিং ইনস্টিটিউট তৈরি করব, সম্পূর্ণ নিজের, চাকরিটা ছেড়ে দিই একেবারে। এবং সত্যি কথা বলতে এটা খুব বড় একটা চ্যালেঞ্জ ছিল আমার কাছে। তখন আমি ইনস্টিটিউট করার পরিকল্পনা নিলাম, সেটা কিন্তু একটা ট্রিমেন্ডাস টাস্ক। আচ্ছা, এবং তখন যে চ্যালেঞ্জেসগুলো একের পর এক আমি ফেস করতে শুরু করলাম, সেই ফেজেই কিন্তু নিউমারোলজি আমার লাইফে এলো। তো আমি শিখে নিলাম সাবজেক্টটা, এবং তারপর আমি যেভাবে নিজের লাইফে পিয়ালি থেকে পিহালি এবং পিহালি রয়গুপ্তা ইউজ করার সাথে সাথে দেখলাম নিজের মধ্যে কি পরিবর্তনটা আসলে, যেসব জায়গাগুলোতে অ্যাকশন হয়তো আমি নিতে পারছিলাম না সেইগুলোতে আমি অনেক বেশি অ্যাকশন নিতে পারলাম, এবং ইনস্টিটিউটটা কিন্তু আমি ফর্ম করতে পারলাম। আমার প্রথম ইনস্টিটিউট যাদবপুরে। তখন আমার যেটা মনে হলো যে নিউমারোলজি সাবজেক্টটা তো এইভাবে আমার লাইফকে ম্যাজিক্যালি চেঞ্জ করলো, তাহলে এটা অন্যদের সাথেও তো হতে পারে। সেখান থেকে নিজের একটা ইনস্টিটিউট করা, এবং সেই স্পার্ক গ্রুমিং ইনস্টিটিউটের জন্য আমরা বেস্ট ক্রিয়েটিভ ইনস্টিটিউট অ্যাওয়ার্ড পাই 2019-এ, এবং সেটা আমার কাছে ভীষণ একটা মানে আনন্দের মুহূর্ত। কারণ যিনি এসেছিলেন এই অ্যাওয়ার্ডটা, যার হাত থেকে আমি নিয়েছিলাম, তিনি হচ্ছেন রবিনা টন্ডন, যিনি আমার অল টাইম ফেভারিট। সাপোজ ধরুন কারোর বাচ্চা কোনো একটা উৎসবের সময় জন্মালো, লাইক দুর্গা পূজা কিংবা গণেশ চতুর্থী, লক্ষ্মী পূজা, যে এরকম কোনো উৎসব রিলেটেড পারপাসে বাচ্চা জন্মালো, তাহলে কি সে শুভ? ওই ডেটটা শুভ নির্ভর করছে যে প্রতিটি নাম্বারের কিছু ফ্রেন্ডলি নাম্বার থাকবে, কিছু এনিমি নাম্বার। আচ্ছা, তাহলে আমরা 1 থেকে 9 পর্যন্ত আমরা ফ্রেন্ডলি নাম্বার, এনিমি নাম্বার এই জিনিসগুলো জানতে পারি। তাহলে আমরা নাম্বার হচ্ছে 1 to 9, তাহলে 1 এর এনিমি নাম্বার যদি আমি 4 and 8-এ চলে যাই, তাহলে বাকি নাম্বারসগুলো আইদার ফ্রেন্ডলি নাম্বার থাকছে বা নিউট্রাল থাকছে। এনিমি নাম্বারসগুলোকে বলে যাচ্ছি, তাহলে বাকি নাম্বারগুলো আইদার ফ্রেন্ডলি অথবা নিউট্রাল থাকবে। তাহলে 1 এর ক্ষেত্রে হয়ে গেল 4 and 8। আচ্ছা, এবার কারোর রুট নাম্বার যদি 1 হয় এবং তার যদি টোটাল ডেট অফ বার্থ করে 8 নাম্বারটা আসে, যেহেতু 1 and 8 একে অন্যের এনিমি নাম্বার, তাহলে তার ডেট অফ বার্থের মধ্যে ইটসেলফ কি আছে, এনিমি নাম্বারের প্রভাব আছে। এরকম ভাবে 2-তে যদি চলে আসি, তাহলে 2 এরও এনিমি নাম্বার রয়েছে। 2 এর এনিমি নাম্বার যেরকম 4 আছে, 8 আছে, 9 আছে, এরা কিন্তু 2 এর এনিমি নাম্বারের মধ্যে পড়ছে। আচ্ছা, তো একইভাবে রুট নাম্বার আর কন্ডাক্টরের নাম্বারের মধ্যে যদি এটা চলে আসে, ধরুন কারোর ডেট অফ বার্থের মধ্যে মানে রুট নাম্বার যদি 2 হয় আর তার এনিমি নাম্বার যদি এই নাম্বারগুলোর মধ্যে আসে, তার কন্ডাক্টর নাম্বার, তাহলে তার ডেট অফ বার্থের মধ্যে ইটসেলফ কি আছে, এনিমিটি আছে। তাহলে 1 এ বুঝতে পারলাম, হ্যাঁ 1 এ বুঝতে পারলাম, 3-তে 6, অ্যাবসলিউটলি। আবার 4 এর ক্ষেত্রে যদি চলে আসে, তাহলে 4 এর ক্ষেত্রে 8 তো এনিমি নাম্বার একদম আছেই, 4 এর এনিমি নাম্বার 8 হিসেবে আমরা ভীষণ রকম ভাবে ধরি। 5 খুব কম্প্যাটেবল নাম্বার, আবার 6 এর এনিমি নাম্বারে 3 চলে আসছে, আবার ধরুন 7 সবার সঙ্গে মোটামুটি কম্প্যাটেবল চলে যাচ্ছে। আর 8 এর ক্ষেত্রে যদি আসে, তাহলে 8 এর ক্ষেত্রে 1 তো
এনিমি নাম্বার, আগেই বললাম। তার সঙ্গে 8-এর ক্ষেত্রে কিন্তু 4-এরও এনিমিটি রয়েছে। আবার যদি আমরা 9-এ চলে আসি, তাহলে 9-এর ক্ষেত্রেও 2, 4 হচ্ছে গিয়ে এনিমি নাম্বারের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে ড্রাইভার কন্ডাক্টর নাম্বার বা ধরুন রুট নাম্বার আর লাইফ পাথ নাম্বার, এরা একে অন্যের যদি এনিমি নাম্বারে চলে আসে, তখন কি হয়ে গেল, তার ডেট অফ বার্থের মধ্যে ইটসেলফ চ্যালেঞ্জ, যেটা শুভ অশুভর কথা বলছেন, এই হিসেবে আমরা বলতে পারি যে তার ডেট অফ বার্থটা চ্যালেঞ্জ সাম। এবার সলিউশনটা কি, এখানেই হচ্ছে নেম। এই নেমের মধ্যে যে 3টে কোড নাম্বার রয়েছে, এক্সপ্রেশন নাম্বার মানে টোটাল নেম নাম্বার, পার্সোনালিটি নাম্বার, সোলার্জ নাম্বার, এই 3টে নাম্বারকে যখন আমরা ডেট অফ বার্থের নাম্বারের সঙ্গে কম্প্যাটেবল করব, তখন সে তার ডেট অফ বার্থের মধ্যে যে এনিমিটি রয়েছে এবং তার কারণে যে সে চ্যালেঞ্জেসগুলো পাচ্ছে, সেটাকে ওভারকাম করতে তার সুবিধে হবে। 2025-এ কার কীরকম যাবে একটু যদি আপনি বলেন। 2025 যেহেতু প্রতিটাই নাম্বারের বিষয়, তো আগে আমরা এই 2025-কে আগে দেখি এর মধ্যে কি নাম্বারের বৈশিষ্ট্য আছে। তো দেখুন 2025-এর মধ্যে আপনি যদি খেয়াল করেন, তাহলে একটা নাম্বার রিপিট দেখতে পাচ্ছেন। কোন নাম্বারটা পাচ্ছেন রিপিট 2025-এর মধ্যে? 2 দুবার আসছে এবং মধ্যেখানে 0 বসছে। আচ্ছা, অ্যাজ পার নিউমারোলজি 0-0-র আগে বা পরে যে নাম্বারটা থাকে, 0 ওই নাম্বারের পাওয়ারটাকে ম্যাগনিফাই করে দেয়। তাহলে 2 এর পাওয়ারটা এই বছর ম্যাগনিফাই হবে 0-র কারণে। 2025 টোটাল করুন, পাবেন 9। তাহলে 9 নাম্বারের একটা প্রভাব থাকবে। আর একদম লাস্টে যদি 25 নিই, তাহলে 25 অ্যাড করলে 7, তার একটা প্রভাব থাকবে। আর 2025 এর ডিজিটের মধ্যে রয়েছে 5 নাম্বার, তার একটা প্রভাব থাকবে। সেগুলো আমি পরপর বলি। 2 নাম্বারটি কার সঙ্গে রিলেট করছে? প্রথমে আমি বলেছিলাম মুনের সাথে। মুন কার সাথে রিলেট হচ্ছে? ইমোশনের সাথে। এই বছরটা হচ্ছে অ্যাকশন ইয়ার উইথ দ্য পিঞ্চ অফ ইমোশন। কেন অ্যাকশন ইয়ার? 2025 অ্যাড করুন, আপনি যে নাম্বারটা পাবেন 9 মার্সের নাম্বার। 9 থেকে আসছে অ্যাকশন এবং এর সঙ্গে যে ইমোশনটা জড়িয়ে আছে সেটা হচ্ছে 2 এর কারণে আসছে। তার মানে এই বছর যেরকম অ্যাকশন ওরিয়েন্টেড ইয়ার হতে চলেছে, তার সঙ্গে ইমোশনটাও কিন্তু থাকবে। খুব ক্রিয়েটিভ ইয়ার হবে। পডকাস্টের এই যে পুরো জার্নিটা প্রত্যেকে আমরা দেখতে পাচ্ছি শুরু হয়েছে, বা ইন্ডাস্ট্রিটা যে শুরু হয়েছে, এটা কিন্তু বুমিং হবে এই বছর। এবং যেহেতু 2 এর প্রভাব আছে, 2 আমাদের ক্রিয়েটিভিটি, এই মিডিয়া ইন্ডাস্ট্রির দিকটাকে দেখে। কারণ আপনি দেখবেন যে ফেমাস অ্যাক্টর অ্যাক্ট্রেস, যার মধ্যে শাহরুখ খান আছেন, সে তো ডেফিনেটলি লেজেন্ডারি অ্যাক্টর। তো এই 2 এর প্রভাবের কারণে এই দিকটা আসছে। 9 এর কারণে অ্যাকশন আসছে। অ্যাকশন মানে যেরকম আমরাও অ্যাকশন ওরিয়েন্টেড হব এই বছরে, আমাদের লেথার্জিক ব্যাপারটা কমবে এবং তার সাথে মানে প্রত্যেকেই অ্যাক্টিভ হয়ে যাবে, অ্যাক্টিভ হব। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই যে বিভিন্ন দিকে যে আমরা একটা রেভলিউশন দেখতে পাচ্ছি, একটা আন্দোলন বিদ্রোহ দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটু থাকবে। কিন্তু এখানে একটা আসার কথা আছে। এখানে একটা নাম্বার আছে নেক্সট এই ইয়ারে, যে নাম্বারটা ব্যালেন্সিং নাম্বার, আর সেটা হচ্ছে 5। 2025 এর মধ্যে যে 5 নাম্বারটা আছে, এটা এই পুরো ব্যাপারটাকে ধরুন, যখন ব্যাপারটা হাতের বাইরে যাচ্ছে বা খুব বেশি মাত্রায় কোনো জিনিস নিয়ে ঝামেলা হচ্ছে, 5 নাম্বারের কারণে সেটা কিন্তু প্যাসিফাই হবে, সেটা কিন্তু একটু কাম ডাউন হবে, যেটা 5 আছে। 5 হচ্ছে ব্যালেন্সিং নাম্বার। আমাদের নিউমারোলজিতে 1 to 9 নাম্বার, 5 দেখুন মাঝখানে বসে আছে। 1 2 3 4 5 আবার 6 7 8 9 চারটে নাম্বার। 5 এর আগে চারটে নাম্বার, 5 এর পরে চারটে নাম্বার, দুটো জিনিসকে মানে ব্যালেন্স করে দিচ্ছে। তাহলে 2025 এ যখনই এই ইমব্যালেন্স গুলো দেখা যাবে বেশি মাত্রায়, তখন কে ব্যালেন্সটা আনবে? 5 এর যে ব্লেসিংটা আমরা পাচ্ছি, সেই 5 এর ব্লেসিং ব্যালেন্স আনবে। আর 2025 ট্রান্সফর্মেটিভ ইয়ার কেন হবে? তার কারণ 2-5 অ্যাড করলে 7 নাম্বারটা আসছে। 7 কে বলা হয় স্পিরিচুয়াল নাম্বার, টেম্পল নাম্বার, আর 9 ইটসেলফ স্পিরিচুয়াল নাম্বার। তাহলে নেক্সট ইয়ারে স্পিরিচুয়ালিজম, ট্রান্সফরমেশন, এগুলো সবার মধ্যে দেখা যাবে, ইরেসপেক্টিভ অফ এনি রুট নাম্বার। যে আমি নিজেকে ট্রান্সফর্ম করতে চাইছি, আমার হয়তো ওভারওয়েট, আমি একটু ওয়েট কন্ট্রোল করতে চাইছি, বা ধরুন আমি অনেক বেশি লেথার্জিক, বা আমি ধরুন প্রোক্রাস্টিনেট করি, আচ্ছা আজ করব কাল করবো, এরকম প্রোক্রাস্টিনেশন হচ্ছে। সেই প্রোক্রাস্টিনেশন থেকে বেরিয়ে আসার একটা সুযোগ কিন্তু 2025 দিচ্ছে। এবার আমার রুট নাম্বার অনুযায়ী আমার বিহেভিয়ার কেমন হবে সেটা আমরা এক এক করে রুট নাম্বার অনুযায়ী যাই। একদম 1 to 9 আমরা তাহলে 1 থেকে শুরু করি। তাহলে যার রুট নাম্বার হলো 1, তারা কারা আগে সেটা জেনে নিই। যাদের ডেট অফ বার্থ যে কোনো মাসের 1st, 10th, 19th অথবা 28th, তারা 1 রুট নাম্বারের মধ্যে পড়ছে। 1 কে গভর্ন করে কোন প্ল্যানেট? সান। সানের সঙ্গে মার্স
যেহেতু 9 2025 টোটাল করলে 9 আসে। 9 কোন প্ল্যানেট 9 কে গভর্ন করছে? মার্স। সান এবং মার্সের যে রিলেশন সেটা কিরকম? ভালো। যেহেতু রিলেশন ভালো, তাই যারা 1 রুট নাম্বারে আছে তাদের জন্য এই বছরটি ভালো ফল দেবে, মানে আশীর্বাদ স্বরূপ। কিন্তু সেই আশীর্বাদকে সে কতটা কাজে লাগাবে সেটা কোন নাম্বারের উপর ডিপেন্ড হচ্ছে? নেম নাম্বার। তাহলে 1 রুট নাম্বারের জন্য 2025 ভালো ফল দেবে। ক্যারিয়ারের এক্সপ্যানশন হবে, যদি বিদেশ যাওয়ার কোনো পরিকল্পনা থাকে সেটাও হবে, লাভ লাইফও ইন্টারেস্টিং হবে। 1 রুট নাম্বারের জন্য ভালো বছর, তাকে কাজে লাগাতে হবে। এবার যদি আমরা 2তে চলে আসি, রুট নাম্বার 2 মানে যাদের ডেট অফ বার্থ যে কোনো মাসের 2nd 11th 20th এবং 29, তারা 2 রুট নাম্বারের মধ্যে পড়ছে। 2 এর সঙ্গে 9 এর রিলেশন কিন্তু একটু এনিমিটি আছে, সেই কারণে 2 রুট নাম্বারের জন্য একটু চ্যালেঞ্জ কিন্তু 2025-এ থাকতে পারে। যেটা আমার সাজেশন থাকবে 2 রুট নাম্বারের জন্য, তাড়াহুড়োয় কোনো সিদ্ধান্ত না। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সাজেশন নিন কারোর কাছ থেকে, তারপরেই আপনি সিদ্ধান্ত নিন। এবং নিজের লাভ লাইফের ক্ষেত্রেও একটু পার্টনারকে স্পেস দিন, একটু বোঝার চেষ্টা করতে হবে তাকে, তাহলে সমস্ত দিকটা কি হবে? একটু ব্যালেন্স থাকবে। এই বছরের মেন তাদের এজেন্ডাই থাকবে যে ইমোশনকে অলওয়েজ কন্ট্রোলে রাখবো, তাহলেই ডিসিশন ঠিক থাকবে এবং তাহলেই এই বছরটাকে খুব ভালোভাবে হ্যান্ডেল করা যাবে। তো এই গেল 2। এবার আমরা 3তে চলে আসি। তো যাদের ডেট অফ বার্থ যে কোনো মাসের 3rd 12th 21st অথবা 30th, তারা 3 রুট নাম্বারের মধ্যে আসছে। 3 কে গভর্ন করছে জুপিটার। জুপিটার হচ্ছে গুরু প্ল্যানেট। তো 3 রুট নাম্বারের জন্য 2025 কিন্তু একটা ব্লেসিং ইয়ার হতে চলেছে, মানে হচ্ছে 2025-এ। সেটা কেন? কারণ 3 এবং 9 এর রিলেশন ভালো। যাদের যেসব নাম্বারের সঙ্গে 9 এর রিলেশন ভালো, তারা একটা এক্সট্রা বেনিফিট এই নাম্বারে পাবে, যার মধ্যে 3 রয়েছে। যেহেতু 3 নাম্বারটিকে গভর্ন করে জুপিটার, এবং জুপিটারকে যেহেতু গুরুর নাম্বার বলা হয়, এই বছর 3 নাম্বারের মানুষজন তাদের লাইফের উন্নতি আনতে পারবে যদি তারা কোনো নতুন স্কিলকে ডেভেলপ করে। তাহলে এই বছর তাদের জন্য কিন্তু একটা খুব পাওয়ারফুল একটা ইয়ার বা খুব সাকসেসফুল একটা ইয়ার কিন্তু হতে পারে। এবং রিলেশনের ক্ষেত্রেও এই বছরটা তাদের জন্য ভালো। ধরুন যারা ম্যারিটাল রিলেশনে আছে, কোনো কারণে ধরুন ম্যারিটাল রিলেশন ভালো যাচ্ছে না, এই বছর কিন্তু সেই জায়গাটায় মানে ম্যারিটাল রিলেশনের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আসবে। তো এই গেল 3। এবার আমরা 4-এ চলে আসি। 4 হচ্ছে যাদের ডেট অফ বার্থ যে কোনো মাসের 4, 13, 22nd অথবা 31st। তো 4 কে গভর্ন করছে রাহু, আর এদিকে 2025-এ আছে মঙ্গল। রাহু এবং মঙ্গল এই দুজনের রিলেশন হচ্ছে ট্রিকি রিলেশন। তো এই বছরে কিন্তু কিছু জায়গায় এরকম ট্রিকি ব্যাপার হবে, সেগুলোকে বুঝতে হবে এবং সেইভাবে ডিসিশন নিতে হবে। যদি ক্যারিয়ার এক্সপ্যানশন করার থাকে, ধীরে, স্লো বাট স্টেডি, এই মন্ত্রটা নিতে হবে। কারণ খুব র্যাপিড এক্সপ্যানশন করতে গেলে যেটা হবে, স্ট্রাগলটা খুব বাড়বে এই বছর। তো খুব বুঝে, প্ল্যান করে, ওয়েল প্ল্যান এবং ডিসিপ্লিনড ওয়েতে নিজের ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যেতে হবে। লাভ রিলেশনের ক্ষেত্রে আমি বলবো যে পার্টনারকে একটু স্পেস দিতে হবে। যত পার্টনারকে আমি স্পেস দেব, তত বেশি মিসআন্ডারস্ট্যান্ডিংটা এবছর কম থাকবে। আচ্ছা, নাম্বার 5 কিরকম হবে? নাম্বার 5 দেখুন, আমি বললাম নাম্বার 5 ব্যালেন্সিং নাম্বার, ভীষণ কম্প্যাটেবল নাম্বার, সবার সাথে ও খুব ভালো যায়। তো 9 এর সঙ্গে অবভিয়াসলি 5 এর যে রিলেশন, দ্যাট ইজ ভালো। 5 হচ্ছে আপনার মার্কিউরি বুধ, আর এদিকে 9 হচ্ছে মঙ্গল। তো এই বছর কিন্তু 5 এর জাতক জাতিকেরা, মানে যাদের জন্ম যে কোনো মাসের 5th 14th অথবা 23rd, তারা কিন্তু লাইফে অপরচুনিটি পাবেন। আচ্ছা। তো যারা বিজনেসে আছেন, তারা বিজনেস এক্সপ্যানশন করতে চান, তারাও কিন্তু এই বছর সেই মার্সের সেই প্রভাবে কিন্তু সেটা করতে পারবেন, যেহেতু এটা অ্যাকশন ওরিয়েন্টেড ইয়ার। তো সেই জায়গায় তারা সেই ফলটা পাবেন। এবং তাদের লাভ লাইফের ক্ষেত্রেও যদি বলি যে লাইফে কোনো পজিটিভ এনার্জি নিয়ে কোনো নতুন মানুষও কিন্তু তাদের লাইফে আসতে পারে। তো নাম্বার 6 হচ্ছে ভিনাসের নাম্বার, এবং যাদের জন্ম যে কোনো মাসের 6, 15 এবং 24, তারা হচ্ছেন 6 এর জাতক জাতিকে, 6 রুট নাম্বার। তো 6 এবং 9 এর যে রিলেশন যদি আমরা দেখি, নিউট্রাল রিলেশন। আচ্ছা। তো সেক্ষেত্রে 6দের জাতকদের ক্ষেত্রেও কিন্তু এই বছর ভালো। স্পেশালি যদি কেউ ধরুন রিয়েল এস্টেটে যদি কোনো ইনভেস্ট করতে চান, কোনো প্রপার্টিতে ইনভেস্ট করতে চান, তাহলে কিন্তু এই বছর তাদের জন্য খুব ভালো ফল দেবে। যদি এরকম কোনো প্ল্যানিং করছেন যে কোনো নতুন বাড়ি কিনবো বা ফ্ল্যাট কিনবো এরকম কিছু, তাহলে কিন্তু এটা খুব ভালো লাভদায়ক হতে পারে এই বছরটা। 6কে যদি আপনি জাস্ট রিভার্স করে দেন, তাহলেই তো 9 হয়। অ্যাবসলিউটলি। তো রিলেশন নিউট্রাল, কিন্তু
কিছু কিছু জায়গায় একটু স্ট্রেস ফ্যাক্টর মাঝে মাঝে কাজ করে। পুরো বছরটা ওভারঅল ভালোই যাবে, মধ্যে কিছু স্ট্রেস ফ্যাক্টর থাকতে পারে, সেটাকে যদি একটু সামলে নেওয়া যায় তাহলে ওভারঅল এই বছরটা ভালো। লাভ লাইফের ক্ষেত্রে বলবো যত বেশি আমি পার্টনারের প্রতি ট্রাস্টটা বাড়াবেন তত বেশি কিন্তু আপনার লাভ লাইফকে আরো বেশি এনজয় করতে পারবেন। তো ট্রাস্ট ফ্যাক্টরটাকে এই বছর কি করতে হবে, আর একটু বাড়িয়ে দিতে হবে। নাম্বার 7, 7কে আমরা বলি স্পিরিচুয়াল নাম্বার বা টেম্পল নাম্বার। 7 রুট নাম্বারের মানুষজন কারা, যাদের জন্ম যে কোনো মাসের 7, 16 অথবা 25। কেতুর নাম্বার। কেতু আমাদের রিলিজিয়াস নাম্বার, আমাদের ট্রান্সফরমেশন দেয়, হায়ার থটসগুলো আমাদেরকে 7 নাম্বার দেয়। অ্যাট দ্য সেম টাইম 9ও কিন্তু স্পিরিচুয়াল নাম্বার, যেটা প্রথমেই বললাম যে ট্রান্সফরমেটিভ ইয়ার হতে চলেছে। 7 রুট নাম্বারের জন্য স্পেশালি কিন্তু এই বছরটি ট্রান্সফরমেটিভ ইয়ার হবে। স্পেশালি প্রোক্রাস্টিনেট করা চলবে না। লাইফে গ্রোথ তখনই আসবে যখন আপনি এই বছর নিজের লিমিটকে পুশ করবেন। নিজের লিমিটকে যদি পুশ করা যায় তাহলে কিন্তু এই বছর একটা মানে দারুণ একটা মাইলস্টোন ইয়ার কিন্তু 7 নাম্বারের জন্য হতে পারে। এবং এক্ষেত্রেও আমি বলবো লাইফের ক্ষেত্রে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে, তো সেটা একটু ক্লিয়ার করে নিতে পারলে দেন ভালো রেজাল্ট দেবে। প্রথমেই মানে যেটা আমার সাজেশন হবে 7 রুট নাম্বারের জন্য, অ্যাক্টিভ হতে হবে, প্রোক্রাস্টিনেশনকে বাদ দিতে হবে, আর লিমিটকে পুশ করতে হবে। মানে হাল ছাড়লে চলবে না, হাল ছাড়লে চলবে। কারণ 9-এর এনার্জি যে ট্রান্সফরমেশনটা আপনি হয়তো করতে পারছিলেন না, যেটা আপনার চিন্তা ভাবনার মধ্যে ছিল, সেটা অ্যাকশনে কিন্তু কনভার্ট হবে এই বছর। তো এই বছরটা মিস করা উচিত না। নাম্বার 8 হচ্ছে স্যাটার্নের নাম্বার। যাদের জন্ম যে কোনো মাসের 8, 17 অথবা 26 তারা হচ্ছে 8 রুট নাম্বার। একটা কথা আছে না যে অ্যাজ ইউ সো শ্যাল ইউ রিপ, তো মানে যেমন কর্ম তেমন ফল। তো 8 নাম্বারের জন্য এটা ভীষণ রকমভাবে কিন্তু আসছে। মানে আগের যে কাজগুলো করে এসছি সেটা যদি পজিটিভ থাকে তাহলে এই বছর পজিটিভ রেজাল্ট আসবে, আর যদি কোনো কাজই আমি না করে থাকি তাহলে সেরকমভাবে কোনো রেজাল্ট আসবে না। বিকজ 8কে কার্মিক নাম্বার বলা হয় এবং 9ও কার্মিক নাম্বার। কি করে আপনাকে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, 9-এর আগে যে নাম্বারগুলো রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আপনি টোটাল করুন 36 আসবে, 3 + 6 করুন 9 আসবে। এই কারণেই 9কে কার্মিক নাম্বার বলা হচ্ছে। এবং এই ইয়ার 2025 হতে চলেছে একটা অডিট ইয়ার সবার জন্য। আমি আগে যে কাজগুলো করেছি তার রেজাল্ট এই বছর পাবো। স্পেশালি এটা অ্যাপ্লিকেবল হবে 8-এর জন্য। কেন? কারণ 8 ইটসেলফ কার্মিক নাম্বার। তো এই কারণেই আমার কাজ যদি আমি ঠিক করি, তো আগে যে কাজ করেছি তার রেজাল্টও পাবো, আর এখন যদি আমি সঠিকভাবে কাজ করি, আমি যদি পরিশ্রম করি, তার রেজাল্টও আমি এই বছর অবভিয়াসলি আমি পাবো। এবং একটা জিনিস আমার সাজেশন থাকবে 8 রুট নাম্বারের জন্য, খানিকটা ওয়ার্ক পলিটিক্স আসতে পারে এই বছর, সেখান থেকে নিজেকে দূরে রাখতে হবে। 9 হার্ট প্ল্যানেট, 8ও কিন্তু হার্ট প্ল্যানেট, দুটো হার্ট প্ল্যানেট কাছাকাছি আসছে। তো এর যে এনার্জিটা সেটা আমার শুভ হবে কি অশুভ হবে সেটা আমি আগেই বলে দিলাম যে যেমন কর্ম তেমন ফল। আমি আমার কর্মের দিকে যদি বেশি খেয়াল রাখি, ফলের আশা না করি, তাহলে ইটসেলফ আমি রেজাল্ট ভালো পাবো। কাজটা ভালো করে করতে হবে। আর 9 এবার দেখুন 9-এর কাছে আসছে, মানে 2025 9। আর 9 রুট নাম্বার মানে হচ্ছে যাদের ডেট অফ বার্থ 9, 18, 27 তারা 9। তো অবভিয়াসলি যে রুট নাম্বারের সঙ্গে আমার অন্যান্য নাম্বারটা মিলে যাচ্ছে তাহলে তার জন্য ভালো ফল তো আসছেই। কিন্তু এখানেও একটু ট্রিক আছে, সেটা হচ্ছে দেখুন 9 যাদের ডেট অফ বার্থ ইটসেলফ 9 আছে, এবার 2025-এর কারণে 9 আবার চলে আসছে। তো 9 আমাকে অপরচুনিটি দেবে, আমাকে সাকসেস দেবে, কিন্তু 9-এর প্রভাব যেহেতু বাড়বে সেক্ষেত্রে কি হয়, 9 নাম্বার ফেমাস হচ্ছে তাদের চ্যারিটেবল অ্যাটিটিউডের জন্য, আর ইলফেমাস হচ্ছে অ্যাঙ্গারের জন্য। 9 নাম্বারের মানুষজনের সব থেকে বড় প্রবলেম হচ্ছে তাদের অ্যাঙ্গার ইস্যু। এই কারণে তাদের লাইফে প্রচুর চ্যালেঞ্জেস আসে এবং মুডি। তো এই যে অ্যাঙ্গার ইস্যু এবং এই যে মুডিনেস, এই ব্যাপারটা এই বছর বাড়তে পারে আরও, তার কারণ 9 এক্সট্রা আসছে। এই ব্যাপারটাকে ব্যালেন্স করতে হবে 9কে, মানে এনার্জি আপসার্জ হবে, তো সেই এনার্জি দিয়ে আপনি লাইফে অনেক কিছু করতে পারবেন, কিন্তু এনার্জিটা যদি বেশি হয়ে যায় তাহলে সেটা অন্যদিকে আমাকে অসুবিধা করবে। তাহলে আমি কি করতে পারি, এনার্জিকে আমাকে কি করতে হবে, ডাউন করতে হবে, ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করতে গেলে 9 নম্বরের জন্য যেটা আমার সাজেশন থাকবে যে আপনি কোনো যোগা করুন, জিম জয়েন করুন, সুইমিং করুন, জুম্বা করুন, এখন তো অনেক কিছু আছে,
এনার্জিকে নিউট্রাল করার জন্য কোনো না কোনো একটা ফিজিক্যাল ফিটনেস প্রোগ্রামের মধ্যে চলে আসুন এই বছর। দেখবেন তাহলে কি হবে, ছোটোখাটো ইস্যুসগুলো নিয়ে ওই যে একটা অ্যাঙ্গার, ইরিটেশন তৈরি হয়, সেটা হবে না, সেটা অনেকটাই কম থাকবে। যদি পসিবল থাকে, হেলথ পারমিট করে, তাহলে একবার ব্লাড ডোনেশন করা ভালো। আচ্ছা, এই যে কালার বিষয়টা নাম্বারের সাথে যাচ্ছে, তাহলে কালারের ক্ষেত্রে কিভাবে আমরা এটাও রুট নাম্বার অনুযায়ী আমরা কালারের আচ্ছা সেটা একটু যদি একটু আমাদের ডিটেলে বলেন। যদি 1 এ যাই তাহলে 1 এর জন্য ধরুন অরেঞ্জ কালার, কপার কালার, যেটা সানের সঙ্গে যেহেতু রিলেটেড, এই কালারটা তাদের সঙ্গে খুব ভালো যায়। 2 যেহেতু মুনের কালার, হোয়াইট, সিলভার, এই কালারগুলো খুব ভালো যায়। 3 হচ্ছে জুপিটার, এর সঙ্গে ইয়েলো, মফ কালার, এটা খুব ভালো যায়। 4 হচ্ছে রাহুল নাম্বার, এর সঙ্গে প্যাস্টেল কালার, খাকি কালার, এটা খুব ভালো যায়। 5 হচ্ছে আপনার মার্কিউরির নাম্বার, এর সঙ্গে গ্রিন কালারটা খুব ভালো যায়। যাদের 6 তাদের ব্লু, পিঙ্ক, এই কালারটা খুব ভালো যায়। 7দের জন্য এনি প্যাস্টেল কালার, নিউড কালার, এগুলো খুব ভালো যায় 7 নম্বরের জন্য। 8 এর জন্য ডার্ক গ্রে, ডার্ক ব্ল্যাক, এগুলো ভালো যায়। 9 নম্বরের জন্য অবভিয়াসলি রেড কালারটা খুব ভালো যায়। আমরা 1 থেকে 9 অবধি যে কালারগুলো জানলাম, সেটা তো বুঝলাম যে সেটা আমাদের লাইফের যে কোনো ইম্পর্টেন্ট কাজের ক্ষেত্রে আমাদের পড়া উচিত। কোন কালারটা পড়া উচিত না? জেনারেলি যদি আমি দেখি, আমি সাধারণত বলি যে ব্ল্যাক কালার সবাই ঠিকভাবে হ্যান্ডেল করতে পারে না। কেন? ব্ল্যাকের সঙ্গে স্যাটার্ন জড়িয়ে আছে এবং স্যাটার্নের সাথে হাই এনার্জি জড়িয়ে আছে। ব্ল্যাক কালার হলো অথরিটির কালার। আমি যদি আমার কাজটাতে অথরিটি ফিগার না হই আর ব্ল্যাক কালার বেশি মাত্রায় ইউজ করি ড্রেসে বা যে কোনো কিছুতে, তাহলে কিন্তু আমার নেগেটিভ রেজাল্ট আসবে। এই জন্য ব্ল্যাক কালারকে খুব সাবধানে ব্যবহার করা উচিত। ইফ আই অ্যাম আ অথরিটি ফিগার অন দ্য সাবজেক্ট, বা যে কাজে আমি আছি, আমি যদি সেটাতে অথরিটি ফিগার হই, অবভিয়াসলি ব্ল্যাক আমাকে হেল্প করবে। কিন্তু আমি যদি আমার সেই কাজে অথরিটি না হই, আমি যদি লোয়ার পজিশনে থাকি এবং আমি ব্ল্যাক কালার খুব ইউজ করছি, তাহলে কিন্তু মিসফরচুন আসে। যেরকম গাড়ির ক্ষেত্রে, যেগুলো লো বাজেট বা ব্র্যান্ডের গাড়ি আছে, সেক্ষেত্রে যদি ব্ল্যাক ইউজ করা হয়, অ্যাক্সিডেন্ট মাস্ট হবেই। কিন্তু আমি যদি হাই ব্র্যান্ডের গাড়িতে যাচ্ছি, লাইক BMW, দেখুন ব্ল্যাক, জাগুয়ার ব্ল্যাক, এগুলো মেইনলি ব্ল্যাকে আসে। দেখুন, এর থেকে লো বাজেটে আপনি যদি যান, আপনি স্যান্ট্রো আপনি ব্ল্যাকে চালাবেন, ব্ল্যাক কালার আপনি, কিন্তু ব্ল্যাক এত অথরিটির ফিগার, তারা ওই এনার্জিটা নিতে পারবে না। এই জন্য আমরা ব্ল্যাক কালারকে অ্যাভয়েড করতে বলি। এবং তার সাথে রেড, যেটা মার্সের নাম্বার, মার্স মানে ফায়ারি প্ল্যানেট, এই পাওয়ারটাও খুব সাংঘাতিক। তো এই রেড এবং ব্ল্যাককে বুঝে ইউজ করতে হবে। স্পেশালি যারা 8 রুট নাম্বার, 8, 17, 26, তাদেরকে তো আমি ভীষণ, যদি লাইফে কোনো চ্যালেঞ্জেস থাকে তাহলে তো বলবো ব্ল্যাক কালারকে অ্যাভয়েড করতে। আর বেসিক্যালি যদি ড্রেসের ক্ষেত্রে বলি, ব্ল্যাক সাধারণত ওয়েস্টের নিচে যদি ব্ল্যাক, মানে যদি কেউ ট্রাউজারে ব্ল্যাক পরছে তাতে অতটা প্রবলেম করে না, কিন্তু যদি সে টি শার্ট ব্ল্যাক পরছে, শার্ট ব্ল্যাক পরছে, তাহলে কিন্তু বেশি প্রবলেম করে। আপনার লাইফে এরকম কোনো ট্রু ইভেন্টস, স্টোরিজ আপনি যেটা নিজে ফিল করেছেন, নিজে দেখেছেন, আপনার লাইফে প্রমাণ পেয়েছেন, যদি আমাদের সাথে একটু 2-4টে জিনিস শেয়ার করেন। আমি যেহেতু নাম্বারস নিয়ে রিসার্চ করি, আপনি বলতে পারেন, তো রিসেন্ট একটা ঘটনা আপনাকে বলবো, যেটা যার নাম বললেই এখন সবাই রিলেট করে নেবেন। তিনি হচ্ছেন গুকেশ ডি, অথবা যার ফুল নাম হচ্ছে গুকেশ ডোমারাজু। আমরা যেটা দেখলাম যে 18 বছর বয়সে, এত ছোট বয়সে উনি সেটাই চেয়েছিলেন যে সর্বকনিষ্ঠ উনি ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন হবেন। একটা 12 বছরের বাচ্চা বলছে যে আমি সর্বকনিষ্ঠ চেস চ্যাম্পিয়ন হতে চাই, এবং সেই বাচ্চাটি 18 বছর বয়সে এসে সেই তার যে ড্রিম তাকে ম্যানিফেস্ট করলো। কিন্তু নিউমারোলজিক্যালি আমি যেটা দেখছিলাম যে কোথাও নাম্বারের একটা ব্লেসিংও কিন্তু সে পেয়েছে ইন দ্য ফর্ম অফ 369। তো কিভাবে এটা এলো? গুকেশের ডেট অফ বার্থ হচ্ছে 29th May 2006। অ্যাজ পার দিস ডেট অফ বার্থ আমাদের একটা ক্যালকুলেশন থাকে, যেটাকে আমরা বলি পার্সোনাল ইয়ার নাম্বার। গুকেশের 2024-এ ওর ব্যাপারটা ঘটেছিল, আজ আমরা 25-এর দাঁড়িয়ে আছি। 24-এ ওর পার্সোনাল ইয়ার নাম্বার ছিল 6, এবং সেই হিসেবে ডিসেম্বর মাসে ইভেন্টটা হয়েছিল। ডিসেম্বর মাসের ওর পার্সোনাল মান্থ নাম্বার হয়েছিল 9, সেই ডেট অনুযায়ী পার্সোনাল ডে নাম্বার ছিল 3। এই যে সিকোয়েন্সটা, পার্সোনাল ইয়ার নাম্বার,
পার্সোনাল মান্থ নাম্বার এবং পার্সোনাল ডে নাম্বার, এই তিনটে নাম্বারের মধ্যে 369-এর একটা অসাধারণ একটা যে কম্বিনেশন, যেটাকে আমরা ম্যানিফেস্টেশন নাম্বার বলছি, এবং লিটারালি গুকেশ যে ম্যানিফেস্ট করলো তার ড্রিমকে, তার স্বপ্নকে, সেটা কিন্তু আমরা দেখতে পেলাম যে 369-এর কি সুন্দর একটা কনসিকুয়েন্স, এবং তার লাইফের স্বপ্নটা সত্যি হওয়া, যে সর্বকনিষ্ঠ উনি চেস চ্যাম্পিয়ন হতে চান, সেটাই কিন্তু উনি হতে পারলেন। দিলজিতের যেমন একটা আছে যে 2020 থেকে যখন স্পিরিচুয়াল জার্নি শুরু করলো, সেখান থেকে ও একদম অ্যাচিভমেন্টের সেই উচ্চ শিখরে গিয়ে পৌঁছতে পেরেছে। দিলজিৎ দোসাঞ্জেরও যদি আমরা দেখি যে প্রথমত ওনার যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থের সঙ্গে ওনার যে কাজ, সেটা কিন্তু ভীষণ রকম ভাবে কম্প্যাটেবল। দিলজিৎ দোসাঞ্জের ডেট অফ বার্থ হচ্ছে 6th জানুয়ারি 1984। তো আমি দিলজিৎ দোসাঞ্জকে প্র্যাকটিক্যালি মানে অনেস্টলি বলছি, আমি আগে অতটা চিনতাম না, কিন্তু রিসেন্টলি এই বলতে পারেন সোশ্যাল মিডিয়ার কারণেই দিলজিৎ দোসাঞ্জ অনেকের কাছে খুব মানে পরিচিত না, একটা ইন্সপিরেশনও হয়ে গেছে। আমি যেটা দেখলাম যে ওনার যে ডেট অফ বার্থের মধ্যে কম্বিনেশন, প্রথমত 6 জানুয়ারি 1984, এখানে যদি আমার আজকে প্রথম যে আলোচনাটা শুরু হয়েছিল যে রুট নাম্বার 6 হচ্ছে দিলজিতের রুট নাম্বার 6, এবং 6 জানুয়ারি 1984-কে যদি টোটাল করি, যে টোটাল নাম্বারটা দাঁড়ায় সেটা হচ্ছে 2। এই যে দুটো নাম্বারের যে কম্প্যাটেবিলিটি 6 and 2, এটা অসাধারণ। ডেট অফ বার্থের মধ্যেই তার ইটসেলফ তার রুট নাম্বার এবং লাইফ পাথ নাম্বার, এই দুটো নাম্বার ভীষণ রকমভাবে কম্প্যাটেবল। 2 নাম্বারটা তো ইমোশনস এর নাম্বার, মুন নাম্বার, মুনের নাম্বার। আর উনি কাজটা কি করেন, গান ক্রিয়েটিভিটি, মুনের সঙ্গে তো ক্রিয়েটিভিটি জড়িয়ে আছে। 6 তো ভেনাসের নাম্বার, অ্যাবসলিউটলি। ভেনাস মানে লাক্সারি, ভেনাস মানে 6 যখন কাউকে গভর্ন করে বলা হয় তারা ভয়েস বেসড কাজ ভীষণ ভালো করে, আর দিলজিৎ দোসাঞ্জ তো ভয়েস বেসড কাজই করেন, সিঙ্গার। আরো অনেক মানুষজন আছেন যারা আপনার এই মিউজিক ওয়ার্ল্ডের সঙ্গে জড়িত, তাদের মধ্যেই 6 নাম্বারটা দেখা যায়, যার মধ্যে রয়েছেন এআর রহমান, উনিও কিন্তু 6-এ আসেন। তো এই দিলজিৎ দোসাঞ্জের মধ্যে 6 and 2 নাম্বারটার যে প্রভাবটা, সেটা কিন্তু খুব সাংঘাতিক একটা জায়গায় আছে। এবং এই 6/1/1984-এর মধ্যে 6 নাম্বারটাকে আমরা ভীষণ রকমভাবে গুরুত্ব দিই, কারণ এই নাম্বারটা আমাদের লাক্সারি দেয়। দিলজিৎ দোসাঞ্জ আজকে যে জায়গাটায় পৌঁছেছে, যে লাক্সারিয়াস লাইফটা উনি লিড করছে, সেখানে কিন্তু 6-এর একটা মারাত্মক প্রভাব আছে। এবং তার সঙ্গে 2 নাম্বারটা যেটা আছে, 2 হচ্ছে মুনের নাম্বার, এবং 2 নাম্বারের মানুষজন যখন থাকে মানে তাদের উপর মায়ের প্রভাব, মেয়েদের প্রভাব খুব বেশি থাকে। তারা মেয়েদেরকে যত বেশি সম্মান করেন, তত বেশি তাদের লাইফে উন্নতি হয়। উনি কলকাতাতে একটি কনসার্ট করে গেছেন খুব রিসেন্টলি, তো আমি একটা ছোটো ক্লিপিংস দেখছিলাম, সেখানে আমি দেখছিলাম যে ওনার গান শুনে যখন মেয়েরা ইমোশনাল হচ্ছে, চোখে জল আসছে, অনেকে এটা নিয়ে অনেক হাসাহাসি করছে, মেয়েরা কাঁদছে বা চোখে জল আসছে কেন, উনি কিন্তু স্টেজে দাঁড়িয়ে মেয়েদেরকে সম্মান জানাচ্ছেন এবং নিজের মাকে ধন্যবাদ জানাচ্ছেন। এই যে মেয়েদের প্রতি, মায়ের প্রতি এত সম্মান, রেসপেক্ট, এটা কোথাও না কোথাও দিলজিৎ দোসাঞ্জের কর্মাটাকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে, যেটা আমি তখন রিলেট করছিলাম যে উনি সম্পূর্ণভাবে ওনার নাম্বার যেটা চাইছে ওনার কাছ থেকে, উনি সেইভাবেই নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং আজকে দেখুন ওনার সাকসেস কোথা থেকে কোথায়। দেখুন পুষ্পার ক্ষেত্রে যেটা প্রথম মুভিটা যখন বেরিয়েছিল, পুষ্পা, সেই মুভির নাম কি ছিল, পুষ্পা দ্য রাইজ। এবং এই মুভিতে আল্লু অর্জুন কিন্তু এই মুভির মাধ্যমে নেম এবং ফেমের একটা সাংঘাতিক জায়গায় কিন্তু পৌঁছে যান। এই মুভিটি রিলিজ করেছিল 2021। পুষ্পা দ্য রাইজ, এই মুভিকে যদি আমরা, এই নামকে যদি আমরা নাম্বারে কনভার্ট করি, তাহলে আমি 56 নাম্বার পাচ্ছি। এবং এই 56 নাম্বারের সাথে ফরচুন, গুড লাক, এগুলো সব জড়িয়ে আছে। আল্লু অর্জুন কিন্তু সেই জায়গাটায় পৌঁছেছিলেন যখন এই পুষ্পা দ্য রাইজ মুভিটি রিলিজ করে। সেম টাইম যখন পুষ্পা 2 দ্য রুল মুভিটা রিলিজ করার পর হয়তো আপনারা বলবেন যে বক্স অফিসে হয়তো অনেক হিট, আরও অনেক আর্নিং হয়েছে, কিন্তু কিছু মিসআপও হয়েছে এটার সাথে। স্ট্যাম্পিডের যে ঘটনাটা ঘটলো এবং তারপর যে আনপ্লেজেন্ট সিচুয়েশনসগুলোর মধ্যে দিয়ে ওনাকে যেতে হচ্ছে, কোথাও না কোথাও আমি দেখছিলাম যে নামের কি কোনো প্রভাব আছে। তো আমি যেটা দেখলাম, পুষ্পা 2 দ্য রুল, এই নাম থেকে যে নাম্বারটা আসছে 63, 6 and 3 36 এটা উল্টে গেল যদিও, কিন্তু ইকুয়ালি এই 63 নাম্বারটার সঙ্গে কনফ্লিক্ট জড়িয়ে আছে, 63 নাম্বারটার সঙ্গে সাফারিং জড়িয়ে আছে। হয়তো মানিটারি গেন হয়েছে, কিন্তু অকারণে আমরা একটা প্রাণ হারিয়ে ফেলেছি। তো নাম কিন্তু ভীষণ রকমভাবে প্রভাব কিন্তু ফেলে, মানে এটা আমার রিসেন্ট একটা রিসার্চে আমি এই জিনিসটা পেলাম। নতুন বছরে চলে এসেছি 2025।
আমাদের নিউ জেনারেশন এবং আমাদের ভিউয়ার্স যারা এই প্রোগ্রামটা দেখছে তাদেরকে আপনি আপনার তরফ থেকে কীরকম অ্যাডভাইস দেবেন? আমার ভীষণ রকমভাবে যার কথা মনে পড়ছে আজকের এই ডেটে দাঁড়িয়ে, স্বামী বিবেকানন্দের জন্মদিন 12 জানুয়ারি। তো ওনার কথা দিয়েই আমি নিজেকেও ইন্সপায়ার করবো, আর একবার সবাইকে ইন্সপায়ার করবো। ওনার যে বিখ্যাত একটি উক্তি যে অ্যারাইজ, অ্যাওয়েক, স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। থেমে থাকতে চলবে না, এই বছরটা অ্যাকশনের ইয়ার, তো আমাকে এগিয়ে যেতে হবে। এবং আরেকটি কথা ওনার ভীষণ রকম আমার মনে পড়ছে যে এভরিথিং ইজ ইজি ওয়েন ইউ আর বিজি, নাথিং ইজ ইজি হোয়েন ইউ আর লেজি। তো এটা লেজি হয়ে থাকার সময় না, আমাকে অ্যাকশন ওরিয়েন্টেড হতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমার নাম্বার যাই বলুক না কেন, আমি যদি আমার কর্মকে ভালো রাখি, কর্মকে সঠিকভাবে রাখি, তাহলে ইউনিভার্স কোথাও না কোথাও থেকে তার নাম্বারের আশীর্বাদ কিন্তু আমাকে ঠিকই এনে দেবে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইডে আমরা যখন নজর রাখি, সেখানে একটা নিউ ট্রেন্ড হয়েছে, সবাই নামের পরিবর্তন করছে, র্যান্ডামলি নিজের নামটা হঠাৎ করে চেঞ্জ করছে। সেটা কেন? সেটা কি আমাদের নিউরোলজির ক্ষেত্রে কোনো ব্যাড এফেক্ট করতে পারে? অনেকেই আজকাল নিজেরাই কৌতূহলের বশে ভাবছেন যে আমি নেমটা চেঞ্জ করে ফেলবো, সেটা কিন্তু করা একেবারেই উচিত না। যেহেতু নিউমারোলজিতে নেম কারেকশন ব্যাপারটা অনেক প্যারামিটারের ওপর ডিপেন্ডেন্ট, যে কোনো একটা প্যারামিটার দেখে আমি যদি নেম কারেকশন করি তাহলে অনেক ক্ষেত্রে ভুল হতে পারে। যেরকম আমি এই বিষয়টা রিসার্চ করছিলাম, আমি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব ডেটাটা। আমি যার নাম বলবো আপনারা অনেকেই কিন্তু তাকে চিনি, খুব ফেমাস, হিস্টোরিক্যাল ফেমাস বলুন, ইল ফেমাস বলুন, নেপোলিয়ন দি বোনাপার্ট। ওনার যে ডেট অফ বার্থ ছিল 15 আগস্ট 1769। আচ্ছা। এবং নেপোলিয়ন দি বোনাপার্ট নিজের নামকে চেঞ্জ করেছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। এটা অনেকে কিন্তু জানা নেই, এই নেম পরিবর্তনটা উনি করেছিলেন 1796-এ। কেন করেছিলেন? তার কারণ তার নামকে উনি আরও বেশি ফ্রেঞ্চ সাউন্ডিং দিতে চেয়েছিলেন। এই যে চেঞ্জটা হলো, তাতে যে নেম নাম্বারটা আসলো, সেই নেম নাম্বারটা আসছে 76, এবং 76কে আপনি অ্যাড করুন, আপনি পাবেন 13 থেকে 4। নেম নাম্বারের ক্ষেত্রে 13 তো আমরা এমনিতেই জানি যে আমাদের লাইফে ইল ফরচুন নিয়ে আসে। যেদিন থেকে নেপোলিয়ন বোনাপার্ট এই নেমটি ইউজ করতে শুরু করেন, তারপর একের পর এক কিন্তু তার লাইফে ডাউনফল, এবং শেষে গিয়ে আমরা কিন্তু সবাই জানি সেন্ট হেলেনা দ্বীপে তার নির্বাসন এবং একাকিত্বের মধ্যে নিজের জীবনকে নিয়ে যাওয়া। যেটা তার যে ডেট অফ বার্থ 15 আগস্ট 1769-কে যদি আমরা টোটাল করি, তাহলে যে নাম্বারটা পাচ্ছি, যেটাকে আমরা লাইফ পাথ নাম্বার বলছি, সেটা 19/1 হচ্ছে। এবং এটি একটি কার্মিক ডেট নাম্বার। 19/1 যখন কারুর নাম্বারের মধ্যে চলে আসে, সেই নাম্বারটা একজন মানুষকে একাকী করে দেয়। এবং নেপোলিয়ন বোনাপার্টের ক্ষেত্রে এই একাকিত্বটা আরও বাড়িয়ে তুলল কে? তার এই যে নেমের স্পেলিং যেটা উনি তৈরি করলেন, সেখান থেকে যে নাম্বারটা আসলো, সেটা কিন্তু ওনার জন্য কম্প্যাটেবল ছিল না, এবং তার পরিণতিও কিন্তু ভালো হয়নি। তো আমি এটা সবাইকেই রিকোয়েস্ট করব যে নিজেরা কিছু করার চেষ্টা করবেন না। যেটা সিদ্ধান্তে আসবেন নেমের ব্যাপারে, অবশ্যই ভালো কোনো নিউমারোলজিস্টের সাহায্য নিন, ভালো করে নিজের নিউমারোলজি চার্টটা বুঝুন। যদি দরকার পড়ে তবেই নেম কারেকশনের দিকে যেতে হবে, যদি দরকার না পড়ে তাহলে কিন্তু কোনো দরকার নেই। দারুণ লাগলো ম্যাম, অনেক কিছু শিখলাম, জানলাম। নাম্বার এবং আমাদের নেম দুটোই কিন্তু নিউমারোলজির ক্ষেত্রে ভীষণভাবে ইম্পর্টেন্ট। সাকসেসফুল হতে গেলে ওটা কিন্তু এত সহজ না। হ্যাঁ, অফকোর্স সবাইকে নিজের লাইফে নিজের সাথে বিশ্বাস তো রাখতেই হবে, পরিশ্রম করতে হবে। আমি পরিশ্রম করলাম না, অথচ আমি এক্সপেক্ট করছি যে আমি বিশাল কিছু একটা হব, গাড়ি হবে, বাড়ি হবে, সব কিছু হবে, কিন্তু কর্ম তো আমাদের করতেই হবে। কর্মের মাধ্যমেই এবং সঠিক কিছু নিয়মাবলী আমরা যদি মেনটেন করে চলি, তাহলে আগামী দিনে আমরা ভালোভাবে লাইফটাকে এগিয়ে নিয়ে যাব এবং ভালো থাকতে পারবো। আজকের এপিসোডটা আমার মনে হয় সবারই ভালো লাগবে, এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অফকোর্স করো। কিছু কমেন্টস থাকলে, তোমাদের মাথায় যদি কোনো জিজ্ঞাসা থাকে, সেটাও আমাকে জানাও। আগামী দিনে আবার এক সেলিব্রিটি গেস্টকে নিয়ে আসবো, এবং তার সাথে আমাদের বিয়ন্ড পডকাস্টের এপিসোড এগিয়ে নিয়ে যাব। ভালো থেকো, সবাইকে ভালো রাখো। বাই।